আল্লাহ দয়া কইরা আজকের জন্য আমায় বাঁচাইয়া দাও। সব সমস্যা কি আজকেই আসার দরকার ছিল নাকি? একে তো রাস্তায় একটা গাড়িও নাই, তার উপরে এই স্যাসরা ছেলেগুলো মাথা খারাপ করতেছে, সবগুলোর থাপ্পড় দিতে মন চাইতেছে। আহা সুন্দরী, কই যাও? কোনো সাহায্য লাগলে বলো, আমরা করি। এই শখ কত আজ তোরা এতজন, না হইলে ঠিকই বোঝাইতাম যে আমি আসলেই হুম। আরে ওই তো একটা বাইকে দুইটা ছেলে আসতেছে, ওদের কাছে হেল্প চাই। না না, যদি ওই ছেলেটাও ওইগুলোর মতন হয় তাহলে তো কেল্লা ফতে। কি করি? আহা, হোয়াট অ্যান আইডিয়া। গাড়িটা আসা মাত্রই লাফ দিয়ে সামনে চলে গেল মেয়েটা। আরে এই মেয়ে পাগল হইছো বাসায় জানে? এই তুমি আবার শুরু করেছো এমন? তুমি জানো কতক্ষণ যাবত আমি হাইটা আসতেছি? তোমার কি কোনো মাথা ব্যথা নেই নাকি? হ্যাঁ মানলাম যে আমাদের ঝগড়া হয়েছে, তাই বলে তুমি এই কাজটা করতে পারলা? কি চুপ, একেবারে চুপ। বাবা ঠিকই বলতো, তোমাকে বিয়ে করাটা আমার জীবনের সবচেয়ে ভুল। আরে আপনি কি পাগল হয়েছেন নাকি? কি সব বলছেন এগুলা? ওই তুমি একবারে চুপ করো। ভাবির সাথে কি করে কথা বলতে হয় জানো না? হুম, পেছনে তাকিয়ে দেখি ছেলেগুলো কি জানি সমালোচনা করছে। আয় হায়, এই মেয়ে দেখে জিসান ভাইয়ের বউ। আল্লাহ যদি জানতে পারে আমরা ওনার বউয়ের সাথে ফাজলামি করেছি, তাহলে আজকার বাচ্চা ফিরবো না। আল্লাহ গো, আমরা আর এইখানে নাই। বলেই ছেলেগুলো ওইখান থেকে পালিয়ে গেল। ইয়েস, প্ল্যান সাকসেসফুল। বাহ বাহ জান্নাত, তুই বড়ই মহান। তোর মতন প্ল্যান কয়জনই বা বানাতে পারে। এখন আসল কাজ বাকি, কিছু না ভেবেই দিলাম এক দৌড়। পিছন থেকে ওই ছেলে দুইটা ডাকছিল, কিন্তু জান্নাত তার নিজের গতিতে ছুটে গেল। ভাই, মেয়েটি কে ছিল? আমি তো নিজে চিনি না, আর এগুলো কি বলে গেল কিছুই বুঝলাম না। তুই খবর নে কে এই মেয়ে। ঠিক আছে ভাই। দৌড়াতে দৌড়াতে জান্নাত অনেক দূরে চলে এসেছে এবং বলছে, আল্লাহ, এই যাত্রায় বাঁচে গেছি, না হলে যে কি হতো। এইবার পরিচয়ের পালা। আমি জান্নাত, এইবার অনার্স ফার্স্ট ইয়ার ছাত্রী, বাড়ি রাজশাহী, বাবার একমাত্র অবাধ্যগত মেয়ে। বর্তমানে আছি নারায়ণগঞ্জে আমার ছোট ফুপির বাসায়। আসলে আমি এখানকার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। আমার মা ছোটবেলায় মারা যায়, আর বাবা সবসময় তার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। তার কাছে আমাকে দেওয়ার মতো সময় নেই, যার কারণে আমি কারোর কথা শুনি না, কাউকেই মানি না। যখন যা মন চায় তাই করি, শুধু আমার ছোট ফুপির কথা শুনি, কারণ আম্মুর পর ফুপি আমায় বেশি ভালোবাসে। পরিচয় দিতে দিতে বাসায় এসে পড়ছে। ফুপি, ও ফুপি, আমার মাথা নষ্ট হয়েছে। কলিং বেল থাকতে আমি মুখের শক্তি ব্যয় করতেছি কেন? পম 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 পম। এত রাত্রে আবার কে এসেছে? আরে জান্নাত মা, তুই এত রাত্রে কেমন আছিস? আর তোর জামার অবস্থা এমন কেন? ফুপি, ও আমার জান ফুপি, আমার কলিজা ফুপি, তুমি কেমন আছো? আমি কোনো মতে বাঁচাইছি। কেন মা, তোর কি হয়েছে? আগে ঘরে যাই তারপর বলতেছি। আচ্ছা আয়, ঘরে আয়। সুমির আব্বু কই? তুমি দেখো কে এসেছে। কে এসেছে? আরে জান্নাত আম্মু, তুমি কেমন আছো? আর এতদিনে আসার সময় হলো তোমার? সরি ফুপা, তুমি তো জানো আমার যখন যা মন চায় তখন তাই করি। এই যে এখন তোমার বাসায় আসতে মন চাইছে, তাই আসলাম। আচ্ছা সুমি কই? সুমি বেপি কই তুমি? ওই সুমি শালি কই তুই? আহারে, কে এত চিল্লানি দিতেছে? কানের 12টা বাইজা গেল আমার। তোর বয়ফ্রেন্ড। আরে জানু, তুই কখন আসলি? আয় বুকে আয়, পরে কথা হইব। তারপর দুইজনে হাক করলাম। হয়েছে, এবার ফ্রেশ হ, আমি খাবার দিই। ঠিক আছে। খাবার টেবিলে এবার বল কি হয়েছিল। আর বল কি না হইতো, আজকে আমি টিভির মুখ্যম চরিত্র হইতাম। কেন, ঠিক মতো বল। তারপর সবাইকে রাস্তার ঘটনা বললাম। হা হা, তোর দ্বারাই এগুলো সম্ভব। তুই চুপ কর, কত বড় বিপদ থেকে বাঁচাইছে আল্লাহ। আরে ফুপি, আর কত দিবা? এইভাবে খাওয়াইলে আমি তো হাতির বাচ্চা হইয়া যাবো। চুপচাপ খা, নিজের কি অবস্থা করেছিস। আল্লাহ, আজকে যেই খাবার খাইলাম। আচ্ছা, তোর তো এখানে 2 দিন পর আসার কথা ছিল, আজ আসলি কেন? আছে একটা কারণ, পরে বলবো। এখন ঘুমা, কালকে শপিংয়ে যাব, 2 দিন পর তো ভার্সিটি যাব। 2 দিন পর। আরে জান্নাত, আর কত সাজবি, জলদি আয়। আরে হিজাবটা ঠিক মতন বেঁধে নি ডার্লিং। জানো, তোরে তো আজকে লাল পরি লাগতেছে। ওই তুইও না, উফ যা তো। ফুপি আমরা যাই। নাস্তা তো ঠিক মতো করলি না। পরে কিছু খাইয়া নিব। বাই ফুপি। জানু, ভার্সিটিটা কিন্তু জোস। আরে ক্লাস শুরু হইতে আরো
30 মিনিট বাকি, চল ক্যান্টিনের দিকে যাই। ঠিক আছে চল, এবং তুই এত জলদি কেন আসছিস ওইটাও বলবি। ঠিক আছে, চা খাই আর বলি। কিরে, যেন ক্যান্টিনে দেখি কেউ নাই। আরে আছে, চল, ওই কয়টা ছেলে আছে। যেন এখানে শুধু ছেলেরা আছে, আমার ভয় করতেছে। আরে সলমান খান প্রেম কইরা ভয় পায় নাই, আর তুই এই সামান্য জিনিসে ভয় পাস? আমি আছি, তুই চিন্তা করিস না। কি রে, আমরা বসমু কই? ছেলেগুলা তো ছড়াই ছিটাই বসেছে। এই যে মিস্টার, এখান থেকে সরে বসেন, আমরা বসবো। এই যে ম্যাডাম, আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? আপনি কি আমার বয়ফ্রেন্ডের ভাই নাকি যে আপনাকে জানতে হবে? বেশি কথা বলবেন না, সরেন। আপনার সাহস তো কম না। মাঝখানে একটা ছেলে বলল, আহা রনি চুপ কর এবং বসতে দে। ঘুরে তাকালাম ছেলেটার দিকে। ছেলেটা অপর পাশে বসা ছিল, তাই ফেস দেখা যাচ্ছে না। ছেলেটার পরনে ছিল সাদা কালারের পাঞ্জাবি আর কালো কালারের ব্লেজার। সুমি ডাকে হুঁশ ফিরল। আরে বস, জায়গা দিয়ে দিছে। ওহে বস মামা, 2 কাপ চা দেন, দুধ বেশি, চিনি হালকা, আরও 2 কাপ রেডি রাখেন। কি, তুই বাসায় 2 কাপ চা খাইয়া আইসিস, এখন আবার 2 কাপ? তুই চুপ যা। আচ্ছা বাদ দে, আর বল তুই কেন 2 দিন আগে আসলি? আচ্ছা তাহলে শোন, আমি সিলেট বড় ফুপির বাসায় যাওয়ার কিছুদিন পর একটা ছেলে আমায় পছন্দ করে আর বিয়ে করতে চায়। কি, আর তুই রাজি হয়েছিলি নাকি? ওই কালো চান্দুকে আমি বিয়ে করব? হাসাইলি? তো তুই কি করলি? ওর বিয়ে করার স্বাদ মিটিয়ে দিলাম। কি করে? শালাকে এমন পিটান পিটাইছি যার বিছানা থেকে উঠতে পারবো না। এই কারণেই এত রাতে চলে আসছিলাম। তুই কি মানুষ? না, আমি গুন্ডি। আচ্ছা চল যাওয়া যাক। মামা বিল কত হয়েছে? 50 টাকা। ও আচ্ছা, ওই পিচ্ছু এখানে আসো। আমার নাম ইমরান, পিচ্ছু কইবেন না। ওলে বাবা, কি বলে? কিন্তু আমি তো তোমাকে পিচ্ছুই বলবো। আর এই নাও 100 টাকা। কিন্তু আব্বা তো কইলো 50 টাকা। বাকি 50 টাকা আমার পিচ্ছু সোনার। তুমি এটা দিয়ে চকলেট খাবা। আচ্ছা তাহলে এখন যাই, পরে আবার আসবো পিচ্ছু। ক্লাসরুমে। আর এখানে কি ছাত্রছাত্রীরা? ক্লাস কি এখনো শুরু হয়নি? আর সবাই এমন লাইন ধরে দাঁড়িয়ে আছে কেন? আমি তো তাই ভাবছি, চল কাউকে জিজ্ঞেস করি। তাই চল। এক্সকিউজ মি, জি বলো। তোমার নামটা কি জানতে পারি? হ্যাঁ, আমার নাম সুইটি, তোমার? আমার নাম জান্নাত আর ওর নাম সুমি। তোমার নামটা কিন্তু তোমার মতোই সুইট। থ্যাঙ্কস। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? না, আমরা বেস্ট ফ্রেন্ড হতে পারি। সো নো তুমি, অনলি তুই ইজ রিয়েলি। ওকে জানো। আচ্ছা সুইটু, ওইখানে কি হচ্ছে? আর বলিস না, র্যাগিং। কিন্তু র্যাগিং তো সিনিয়ররা করে, আর আমরা তো সেম ক্লাস। আরে এই ভার্সিটিতে র্যাগিং হয় না, কারণ জিসেন ভাইয়ের বারণ, আর যারা করে তাদের প্যারা দেয়। তাহলে ওরা কেন করছে? ওদের কিছু বলে না কেন? আরে ভাই তো জানে না, ওরা এগুলা লুকিয়ে করে, আর যদি কেউ কিছু বলে তাহলে বেচারার রক্ষা নাই। একটু পর আমাদের পালা, আল্লাহই জানে কি হবে। চিন্তা করিস না, আমি ম্যানেজ করে নিব। আচ্ছা এই জিসান ভাই আবার কে? আমাদের কলেজের নেতার ছেলে, দেখতে সেই, প্রায় সব মেয়ের ক্রাশ, বাট ভাই কাউকে পাত্তা দেয় না, আর সেই লেভেলের রাগী, বাট মনটা অনেক ভালো, সবাইকে হেল্প করে। ও আচ্ছা, চল আমাদের র্যাগের বয়দের টাইট করি। তুই আবার শুরু করেছিস, প্লিজ আর কোনো প্রবলেম ডেকে আনিস না। তুই অবজার চল। এই যে ভাইয়ারা, আপনারা এগুলো বন্ধ করেন, কারণ আমরা সেম ইয়ার, সো নো র্যাগিং। কেন গো, তুমি কে যে তোমার কথা শুনতে হবে? ওইটা যায় না, লাভ নাই, যা বলছি তাই কর। আমরা এইসব বন্ধ করব। কি, তোর মাথা খারাপ হয়েছে নাকি সামির? তুই এই মেয়ের কথা শুনবি? আহা চুপ করো, আমরা এগুলো বন্ধ করব যদি তুমি আমার চ্যালেঞ্জে রাজি থাকো। আর যদি তুমি জিতে যাও তাহলে আমরা এগুলো বন্ধ করব, এবং তুমি যা বলবা তাই করব। আর যদি না পারো তবে সবার সামনে আমায় কিস করা লাগবে। সুইটি এবং সুমি একসাথে বলল, কি না জান্নাত, তুই এমন কিচ্ছু করবি না। কি হলো, ভয় পাইলা নাকি? এতক্ষণ তো অনেক কথা বলছো, কি হলো, হাওয়া শেষ? আমি রাজি। এই কথা শোনার পর সবাই চুপ। তুই পাগল হয়েছিস? আজ অব্দি আমি কোনো চ্যালেঞ্জে হারিনি এবং আজকেও হারবো না। ও মা, এত কনফিডেন্ট, দেখা যাক। এই বলে সবাই একসাথে হেসে উঠল। আর যদি আমি জিতে যাই তাহলে তুই আর তোমার সব ছেলেরা সবাই জামা প্যান্ট খুলে সারা ভার্সিটি ঘুরবা।
এই কথা শুনে সবাই হা হয়ে গেল। ওকে, আগে টেক্সট তো কমপ্লিট করো। কথা কম বলে কি চ্যালেঞ্জ বলো। বাইরে চলো, ওইখানেই বলছি। ওকে চলো। বাহিরে সবাই দাঁড়িয়ে আছে স্বামীর আর জান্নাতের চ্যালেঞ্জ দেখার জন্য। ওই যে মাঠের মাঝখানে কতগুলো ছেলে দেখছো, ওদের মধ্যে যে ছেলেটা সাদা কালারের পাঞ্জাবি পরা, ওনাকে গিয়ে সবার সামনে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলতে হবে। মাঠের দিকে তাকালাম। আরে ওইটা তো ওই ক্যান্টিনের ছেলেটা যে আমাদের বসতে বলেছিল, কিন্তু এখনো ছেলেটা ওপর দিকে দাঁড়িয়ে আছে, চেহারা দেখা যাচ্ছে না। আরে এটা তো বুঝতে পারছি, তুই কি বলবি? আমার খুব ভয় করতেছে, প্লিজ তুই ওদের কথা শুনিস না, ওদের কাছে সরি বল, তাহলেই হবে। না সুইটি, তুই সুমির কাছে থাক, আমি আমার টেক্সট কমপ্লিট করি। কি হলো, ভয় পাইলা বেবি? জানতাম তুমি পারবা না, তো আসো আমায় কিস করো। তোর মতন ছেলে পাবে আমার কিস? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তারপর জান্নাত ধীর পায়ে মাঠের মাঝখানে গিয়ে দাঁড়ালো এবং বলল, এই যে মিস্টার পাঞ্জাবিওয়ালা। ছেলেটি ঘোড়া মাত্রই জান্নাত ছেলেটিকে জড়িয়ে ধরে বলে আই লাভ ইউ, আর ছেলেটাকে গালের মধ্যে একটা কিস দিয়ে ছেলেটার দিকে তাকায়। দেখে ছেলেটার হাত থেকে ফোনটা পড়ে গেছে আর ছেলেটা হাঁ হয়ে দাঁড়িয়ে আছে। জান্নাত ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটা জাস্ট অসাধারণ, গায়ের রং ফর্সা, হাইট 6 ফুট 2 তো হবেই, বডি আছে মনে হয় জিম করে ডেইলি। হঠাৎ হুঁশ ফিরলে জান্নাত ওইখান থেকে চলে আসে আর সবাই হা হয়ে দাঁড়িয়ে আছে। ফ্রিতে মুভি দেখলে তো হা হবেই। হায়রে কি সুন্দর ছেলে, পুরাই ক্রাশ। ওই, তুই জানিস কাকে কিস, হাগ আর প্রপোজ করছিস? অত যাই না, লাভ নাই। চল স্বামীরের বাচ্চাকে টাইট করি। সো মিস্টার স্বামীর, এইবার ইয়োর টার্ন, কমপ্লিট ইয়োর টেস্ট। হা হয়ে দাঁড়িয়ে আছি, কি বলবো বুঝতে পারছি না। এটা দেখে সবাই আমার আর আমার টিমের উপর হাসছে। ওইদিকে রানা বলছে, জিসান ভাই, আপনি ঠিক আছেন তো ভাই? ভাই, ও ভাই। অনেকক্ষণ ডাকার পর হুঁশ ফিরল জিশানের। ও ভাবছে আজ অব্দি কোনো মেয়ে ওর সামনে দাঁড়ানোর সাহস পায় না, আর এই মেয়ে তো ডিরেক্ট কিস। জান্নাত আসলে জিশানকেই কিস করেছে, বাট বেচারি কিছুই জানে না। সো মিস্টার স্বামীর, ডু ইয়োর টাস্ক। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। অন্যদিকে সবাই স্বামীরকে ফোর্স করছে টাস্ক কমপ্লিট করার জন্য, তাই বাধ্য হয়ে স্বামীর আর তার ফ্রেন্ডরা জামা প্যান্ট খুলে শুধু শর্ট প্যান্ট পরে ভার্সিটিতে হাঁটা শুরু করলো। সবাই ওদের দিকে হাসতে হাসতে পুরো অবস্থা খারাপ, আর স্বামীর আর ওর বন্ধুরা লজ্জায় শেষ। যদিও বা জান্নাত ওদের মানা করতে চাইছে, কিন্তু সবাই স্বামীর আর তার বন্ধুর উপর ক্ষিপ্ত, তাই কেউ দেয়নি। ওই সময় জিশানের লোকেরা ছিল আর এই দৃশ্য দেখে হতবাক, তাই একটা ছাত্রকে জিজ্ঞেস করলো কাহিনী কি, আর ওই ছেলে সবটুকু না জেনে বলে ওদের র্যাগিং করা হচ্ছে। তখন রানা বলছে কে করছে এইসব। তখন ছেলেটা জান্নাতকে দেখায়, আর এইটা দেখে রানা সহ সবাই অবাক। ওই মেয়ে ভাবে কি নিজেকে? ভাইকে একবার জানাতে হবে। ওইদিকে জিশান বেচারা গালে হাত দিয়ে বসে আছে আর ভাবছে মেয়েটা কি পাগল নাকি। ভাই জানেন ওই মেয়ে আবার কি করছে? ভাই, ও ভাই। তারপর রানার ঝাঁকুনিতে হুঁশ ফিরল জিশানের। কি হইছে? এত চিৎকার করিস কেন? তার মানে আপনি এতক্ষণ কিছুই শুনেন নাই? কি শুনি নাই? বল, আবার বল। আরে ওই মেয়েটা আছে না? কোন মেয়ে আবার? আরে যেই মেয়ে আপনারা সবার সামনে জড়াই ধরে কিস করে আই লাভ ইউ কইলো, সেই মেয়েটা। কি করলো আবার? আর বললেন না ভাই, ওই মেয়ে তো ভার্সিটিতে আইসাই র্যাগিং শুরু করে দিছে। কি? ওর এত বড় সাহস? আজকে ওর খবর আছে, চল সবাই। এই বলে সবাই মাঠের দিকে গেল। জান্নাত আর বাকি সবাই ছিল মাঠের শেষ প্রান্তে। হঠাৎ করেই জান্নাত টের পেল কেউ এর হাত ধরেছে, আর খুব শক্ত করে। আরে কার এত বড় সাহস আমার হাত ধরে? পেছন ফিরে দেখে, আরে এ তো সেই পাঞ্জাবিওয়ালা, আমার হাত ধরলো কেন? আরে রে, কি 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 করছেন নাকি? ছাড়ুন আমার হাত, আমি বলছি ছাড়ুন। তোমার সাহস তো কম বড় না, তুমি আমার কলেজে এসে র্যাগিং করো? তোমার সাহস কি করে হয়? আপনার কলেজ মানে? এইটা সবার কলেজ, আমার জানা মতে এটা সরকারি কলেজ। সো আপনার হলো কি করে? তুমি কি জানো তুমি কার সাথে কথা বলছো? আমি একটা ছেলের সাথে কথা বলেছি। আপনি জানেন আমি কে? আমি হলাম জিসানের জিএফ। জিসানকে তো মনে হয় খুব ভালো করে চিনবেন। ও যদি জানতে পারে আপনি আমার হাত ধরেছেন এবং আমার সাথে উঁচু গলায় কথা বলেছ, তাহলে তোমার খবর আছে।
এই কথা শুনে সবাই হাঁ হয়ে দাঁড়িয়ে আছে। কার সাথে কথা বলছো? কি বললা তুমি? তুমি জিসানের জিএফ? মনে হয় মিথ্যে কথা কাজে লাগছে। কেন বিশ্বাস হয় না নাকি? ও, তা কয়দিনের রিলেশন আপনাদের? পুরো 5 বছর। আল্লাহ, তুমি কই? এই মেয়ে বলেটা কি? আমার তো মনে হয় কতক্ষণ পরে বলবে আমাদের বিয়ে হয়েছে আর বাচ্চাও আছে। মনে মনে ভাবছি। মনে হয় ছেলেটা ভয় পেয়েছে। এর মাঝখানে সুইটি আসলো। এই তোর মাথা ঠিক আছে? তুই জানিস তুই কাকে কি বলছিস? জানিস উনি কে? সুইটির সাথে সুমিও ছিল। সুমিও কিছু বুঝতে পারছে না। আরে এদের কি আর চেনা লাগে নাকি? এগুলা হলো রোড সাইড বখাটে। ওই তুই চুপ কর। উনি হচ্ছে আহা, তুই আবার শুরু করেছিস, প্লিজ অফ যা। তুই অফ যা। উনি হচ্ছে জিসান ভাইয়া। উনি হচ্ছেন জিসান ভাইয়া? কি কি কি? জি জি জিসান? আহারে, বেচারির হাসি উজ্জ্বল চেহারাটা মলিন হয়ে গেল। মনে মনে ভাবছি। খুব হাসি পাচ্ছিল জিশানের জান্নাতের চেহারা দেখে, কিন্তু তবুও বাহিরে রাগই ভাবছিল। হায় আল্লাহ, আমি এত কথা কই কেন? এখন আমার কি হবে? ওই সুইটির বাচ্চা, তুই আগে আমাকে বললি না কেন যে উনি জিসান ভাই? তুই কি সেই সুযোগ দিয়েছিস? এই কথা শুনে সুমি কান্না শুরু করে দিল। তা ম্যাম, আপনি কি যেন বলছিলেন একটু আগে? না মানে ওই পিছনে ফিরে দেখি সুমি সুইটি কেউ নেই। কি হলো? কি মানে করছো? আর কাকে খুঁজছো? তোমার ফ্রেন্ডের নাকি? ওরা তো ভয় পালিয়ে গেছে। শয়তান কুত্তি শালি হারামি, দুইটা আমাকে রাইখা পালাই গেল। ও তো কি যেন বললা? তুমি আমার জিএফ, আমাদের 5 বছরের রিলেশন। কথা বলছি আর জান্নাতের দিকে আগাচ্ছি। আর এই দানবটা সামনের দিকে আসছে, একটা কিছু তো ভাবতে হবে, না হলে আজকে আমি শেষ। আরে ওই তো কলেজের গেট খোলা, একবার দৌড় দিতে পারলেই। কি হলো? এখন কথা বলছো না কেন? এতক্ষণ তো বহুত কথা বললা। না মানে আরে কি মানে করছো? না মানে আপনার গালে মশা, এই বলে এক দৌড়। ওখানে তো জিশান পুরো মশার নাম বইলা পালাইয়া গেল। এইটা ভেবেই জিশান হাসতে হাসতে মাটিতে লুটে পড়ার অবস্থা। এই দৃশ্য দেখে জিশানের টিমের সবাই টাস্কি মুডে আছে। তখনই রানা বলল, ভাই আপনি ঠিক আছেন তো? কেন, কি হয়েছে? না মানে অনেকদিন পর আপনাকে হাসতে দেখলাম তো। সব ওই পাগলিটার জন্য। যাক আল্লাহ, বাঁচা গেল। আরে এই তো হারামি দুইটা, তোরা আমাকে রেখে পালালি কেন? আরে না, সুমি কান্না করছিল তাই আয়সা পড়ছি। বুঝছি। আচ্ছা জিসান ভাই তোকে কিছু বলে নাই? না। কি সত্যি কিছু বলে নাই? সুযোগ পাইলে তো বলবো। মানে? আরে আমি তো ওইখান থেকে পালাইছি, তাই কিছু বলতে পারে নাই। এমন করে কতক্ষণ পালাবি? কালকে তো আবার ভার্সিটিতে আসতে হবে। কালকেরটা কাল দেখবো, এখন বাই, না হলে ওই বদমাশগুলো আবার আসবো। ঠিক বলছিস, এখন চল। বাই যেন। গাড়িতে জান্নাত বলল, সুমি তুই কিন্তু ফুপিকে কিছু বলবি না, ফুপি শুধু শুধু চিন্তা করবে। ঠিক আছে। তা আজকে ভার্সিটিতে কেমন লাগলো? ভালো। ফুপি অনেক ভালো। আচ্ছা খাবার দাও, আমরা ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে যা। রাতে খাবার খাওয়ার পর, তো কালকে কি করবি কিছু ভাবছিস? কিছুই না, যা হবে তাই দেখা যাবে। এখন ঘুমা। ঠিক আছে। সকালে ভার্সিটিতে ঢুকে জান্নাত চারিদিকে দেখছে। কি রে জানো, কারে খুঁজছিস? আরে দেখলাম ওই পোলা আসছে নাকি। কোন পোলা? জিসান। কেন? কিছু না, ক্লাসে চল। চল। আল্লাহ বাঁচা গেল, ফাতরটা আজকে আসে নাই। ক্লাস শেষে, আজকে ক্লাসটা অনেক ভালো হয়েছে। অনেক বেশি ভালো। যা যা যা, জানু। কিরে তুতলাচ্ছিস কেন? নিচে দেখ। নিচে তাকিয়ে দেখি জিসান আর ওর গুন্ডারা বসে আছে। এখন কি হবে, আমার ভয় লাগছে। চুপ কর, আমরা আস্তে করে বাহির হয়ে যাই। চুপ করে যাচ্ছিলাম, এর মাঝখানেই একটা ছেলে আসলো আর বলল, এই যে ম্যাডাম, জিসান ভাই আপনাকে ডাকছে। শুনেও না শোনার ভান ধরে হাঁটা শুরু করলাম। আবার ডাক দিল, এইবার বাধ্য হয়ে তাকালাম। ওই যে জিসান ভাই ওইখানে। ধীর পায়ে গেলাম, সাথে সুমিকেও নিয়ে নিলাম। আজকে উনি কালো কালারের পাঞ্জাবি পায়জামা পরে, চোখে সানগ্লাস, আহা জোশ লাগছে। তোমার নাম কি? জান্নাত। কিসে পড়ো? অনার্স প্রথম বর্ষ। ও, তা তুমি কি জানো না যে আমি র্যাগিং একদম পছন্দ করি না? ধমক শুনে গলা শুকিয়ে গেল। জি। তাহলে তুমি কোন সাহসে সামিরদের র্যাগিং করলা? এইবার ভয়ে কান্না করে দিলাম। কান্না করছো কেন? মুচকি হাসলাম। ফতর পোলা আবার হাসে। আরে হইছে, আর কান্না করা লাগবে না। এখন বলো তুমি এইগুলো কেন করছো? আমি কিছু করিনি।
তাহলে কি রানা ভুল দেখছে? রানা কি? ওই যে সাদা গেঞ্জি পরা ছেলেটা। এই যে মিস্টার কানা। ও সরি রানা, আপনি মনে হয় বেশি দেখেন চোখে, তাই না? আসলে আমির আর ওর বন্ধুরাই ক্লাসের মধ্যে সবাইকে র্যাগিং করে। আমি মানা করায় আমাকে বলে আমাকে প্রপোজ করতে, আর না হলে ওকে সবার সামনে কিস করতে হবে। তাই আমি আপনাকে সবার সামনে প্রপোজ করি, আর ওদের শাস্তি হিসেবে জামা কাপড় খুলে হাঁটতে হয়। কি? ওদের এত বড় সাহস? কি? ওদের এত বড় সাহস? কিছুক্ষণ পর ভাই এই যে সামির। এই, তোর সাহস কি করে হয় আমি মানা করা সত্ত্বেও কলেজে র্যাগিং করিস? মাফ করে দেন ভাই, আর কোনোদিন এমন করব না। থাক ভাইয়া, ওকে ছেড়ে দেন, বেচারা এমনিতে অনেক হেনস্থা হয়েছে। কেন জানি ওর কথা ফেলতে পারলাম না। ঠিক আছে যা, বাট দিস ইজ লাস্ট টাইম। ঠিক আছে ভাই। জান্নাত, তুমিও বাসায় যাও, কোনো সমস্যা হলে বলো আমায়। ঠিক আছে। এই যে মিস্টার কানা, পরের বার ঠিক সময় ঠিক বিচার দেবেন বলেই দিলাম তোর। 2 দিন পর কি রে জানো, তুই কাকে খুঁজছিস? জিসান ভাইকে। কেন, প্রেমে পড়লি নাকি? আরে না, এমনি ওই দিনের জন্য ধন্যবাদ দেওয়ার জন্য। শুধু ধন্যবাদ নাকি আরো কিছু? আরে তোদের কিছু বললেও দোষ। ইস, কোন শালিরে চোখে দেখে না নাকি? হ্যাঁ, ধাক্কা খাওয়ার জায়গা পায় না। উপরে তাকিয়ে দেখে জিসান। সরি ভাইয়া, আমি জানি না, সরি দেখি নাই। জান্নাত কিছু বলবেই তখন রানা বলে, এই মেয়ে, ভাইকে দেখলে যে সালাম দিতে হয় তুমি তা জানো না? মিস্টার কানা, মেয়েদের সাথে কি করে কথা বলতে হয় আপনি মনে হয় তা বেশি জানেন, তাই না? কি বললা তুমি? আমি কানা? তোমার সাহস তো কম নয়। আমার সাহসের কি দেখেছেন আপনি? আর আমি আপনার ভাবি লাগি না যে আপনার কথা শুনবো। সরেন, বাসায় যাব। এই বলে বাসায় চলে গেলাম। দেখলেন ভাই কত বড় সাহস? দেখলাম, আরো বেশি অবাক হলাম। আসলে বাচ্চাদের মতো স্বভাব। কিছুদিন পর জানো, তুই কিন্তু বিরিয়ানি নিয়ে ঠিক টাইমে চলে আসবি। আমরা সবাই তোর হাতের রান্না খাওয়ার জন্য ভার্সিটিতে অপেক্ষা করছি। আসছি বেবি। তুই খাবি না? তার আগে এই বক্সটা পিচ্চুকে দিয়ে আসি। ক্যান্টিনের ভেতরে গেলাম। আরে পিচ্চু, কই তুমি? দেখো তোমার জন্য কি খাবার এনেছি। আরে তুমি এসেছো, দেখি কি খাবার এনেছো। এই নাও। আরে বিরিয়ানি, বিরিয়ানি আমার খুব ভালো লাগে। এই তো তোমার জন্য নিয়ে আসছি, এখন যাও খেয়ে নাও। আপু দেখো, জান্নাত আপু আমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছে। মা, এইগুলার কি দরকার ছিল? তোমার জন্য না, এইটা আমার পিচ্চুর জন্য। আচ্ছা মামা, আমি আসি। পেছন ফিরতেই দেখি জিসান ভাই। সাইড কাটিয়ে আসতে চাইলাম, কিন্তু আমার ডাক পড়ে গেল। কি হলো? আমাকে কি দেখো না? না মানে একটু তাড়া ছিল, তাই আর কি। বুঝলাম। তা এখানে কি করছো? ভাইয়া দেখেন, আপু আমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছে। ও তাই নাকি? তা কোন হোটেল থেকে আনলা? আমি নিজে রান্না করছি। কি সত্যি? বিশ্বাস হয় না। তা আমাকে দিবা না? যেমনি চাইলে না দিয়ে কি পারি? হ্যাঁ দিব তো। দাঁড়ান, ব্যাগ থেকে একটা বক্স দিলাম। যেটা আমার খাওয়ার কথা ছিল ওইটা দিয়ে দিলাম। থ্যাংক ইউ। আচ্ছা এখন আসি। ঠিক আছে। কে রে, এতক্ষণ কি করলি? আর বলিস না, জিসান ভাইয়ের সাথে কথা বলছিলাম। শোন, আজ আসি, কালকে জমিয়ে ফুচকা আইসক্রিম খাবো। ওকে মামা, আরো ঝাল দিন যাতে চোখের আর নাকের পানি এক হয়ে যায়। মামা। ফুচকা খাচ্ছি আর চোখ মুখ নাক দিয়ে পানি পড়ছে। ঝাল দিতে বলেছি তাই অবস্থা টাইট। হঠাৎ করে কে যেন পাশে বসে আমার চোখের পানি মুছে দিচ্ছে। তাকিয়ে দেখি জিসান ভাই। এটা দেখে আমি যতটা না অবাক, তার থেকে বেশি অবাক সুমি, সুইটি আর বাকিরা। ঝাল যদি বেশি হয় তাহলে খাচ্ছ কেন? ঝালের কারণে মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না। আমিও ফুচকা খাবো। ঠিক আছে খান। মামা আরেক প্লেট দিন। না, আমি তোমার প্লেট থেকে এবং তোমার হাতে খাবো। এই কথা শোনার পর আমাদের সবার চোখ কপালে। কি হলো, দাও। এক প্রকার জোর করে ওর হাত থেকে খেলাম। ভাই আমরাও খাই। জিজ্ঞেস করার কি আছে, আয়। তারপর সবাই মিলে ফুচকা আইসক্রিম খেয়ে বাসায় এলাম। খুব ক্লান্ত লাগছে, তাই জলদি ঘুমোতে গেলাম। সকালে ভার্সিটিতে। আরে সুমি, যেন আসছিস দেখ, আগামী সপ্তাহে আমাদের নবীন বরণ। কি? ওয়াও, তাহলে তো ভালোই। অনেক শপিং করা লাগবো। আর শুন, যদি কেউ কোনো কিছুতে নাম দিতে চাস তাহলে দিয়া দিস। কিসের মধ্যে নাম দিতে হবে? আরে আউটডোর প্রতিযোগিতায় নাম লেখার কথা। অবশ্যই অবশ্যই নাম দিব আমরা। আমি নাই এর মধ্যে।
আমিও না। তোদের দেয়া লাগবে না, আমি কত দিয়ে দিতে পারি। এখন চল, জলদি নাম দিয়ে নাচের প্র্যাকটিস করতে হবে। না আমি পারবো না, তুই তো জানিস আমি নাচতে পারি না। ধুর শালি, চল। আর সুইটু, আমি জানি তুই নাচে নাম দিলে তোর কোনো প্রবলেম হবে না। হইলেই কি, তুই তো শুনবি না। বেপি তো বুঝে গেল। আচ্ছা চল। তোমাদের নাম লেখা হয়ে গেছে আর তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আর শোনো, তোমাদের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টসের থেকে কিন্তু তোমরা সবাইকে স্বাগতম জানাবা। ওকে ম্যাম। পরের দিন সকালে কিরে তুই কই? আমরা তো আড়ঙের নিচে আছি। আরে এই তো আমি। চল চল তাড়াতাড়ি শপিংয়ে যাই, তারপর গিয়ে বাসায় নাচের প্র্যাকটিস করা লাগবে। চল। ধুর আর একটা শাড়িও চয়েস অনুযায়ী হচ্ছে না। তোর আর চয়েস লাগবে না, অন্য দোকানে চল। হঠাৎ দোকানদার ছেলেটা একটা প্যাকেট দিয়ে গেল জান্নাতের হাতে। আরে ভাই, এটা কার? আপু এটা আপনার জন্য। আমার জন্য? কিন্তু আহা, খুলে দেখ কি আছে। একটা শাড়ি, লাল সাদার মধ্যে জামদানির। ওয়াও, শাড়িটা তো জোস। অসাধারণ, কিন্তু এটা দিলটা কে? তাই তো। আচ্ছা ভাইয়া, এটা আপনাকে কে দিল? নিচে রেস্টুরেন্টে বসা এক ভাই দিল। কি রে, এটা আবার কে? আরে যে হোক না কেন, শাড়িটা বেশ ভালো আর তোকে বেশ মানাবে। হ্যাঁ, শাড়িটা বেশ সুন্দর, তবে এটা আমাকে না, আমাদের ভালো মানাবে। ভাইয়া, এরকম আরো 2টা শাড়ি প্যাক করে দিন। ওকে আপু, এই নিন। আচ্ছা, বিল কত? আপু বিল দেওয়া হয়ে গেছে। বিল আবার কে দিল? আমরা তো কেউ বিল দেইনি। ওই রেস্টুরেন্টের ভাইয়াটা আপনাদের বিলটা দিয়ে দিয়েছে। আরে কে এই পোলারে? চল তো নিচে গিয়ে দেখি। আপনি? কেন, অন্য কাউকে আশা করছিলেন নাকি? না, কিন্তু আপনি শাড়ির বিল আর শাড়ি পাঠালেন কেন? আর আপনি জানলেন কি করে আমি এখানে? তা আপনি কি করে জানলেন? আমি সব জানি, বুঝলা? তার শাড়িটা ভালো লাগছে। যাক, আমার কষ্ট সফল হলো। আচ্ছা বসো, কিছু খাও। সারাদিন তো কিছুই খাওনি। আচ্ছা, বসতে নিব এমন সময় দেখলাম ওই রাতের ছেলেগুলো, প্রথম পর্বের ছেলেগুলো। দৌড় দিতে গিয়ে পড়লাম জিসান ভাইয়ার উপর। ওনার হাতে কফি ছিল, সব পড়ে গেছে। হায় আল্লাহ, বাঁচাও। ভয়ে চোখ খুলছি না, যদি বকা দেয়। বসতে বলছিলাম, তাই বলে কোলের উপর নয়। না মানে সরি, ওই ছেলেগুলো। আরে ওই ছেলেগুলো চলে গেল। সুমি ও জিসান একসাথে বলল, কোন ছেলেগুলো? আরে সুমি, তোদের বাসায় আসার দিন যে ছেলেগুলো আমায় ডিস্টার্ব করছিল, ওই ছেলেগুলো। কি? কার এত বড় সাহস? আর তুমি আমায় বলনি কেন? ধমকের কারণে কলিজা শুকিয়ে গেছে, তাই মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। না মানে? কি মানে? হ্যাঁ, তোমাকে বলেছিলাম যদি কোনো প্রবলেম থাকে তো আমায় বলবা, কিন্তু রাগে মাথা গরম হয়ে যাচ্ছে। এখন যদি ছেলেগুলো আমার সামনে থাকতো তাহলে ওদের মৃত্যু নিশ্চিত। চোখের ইশারায় রানাকে বোঝালাম ছেলেগুলোকে খুঁজতে। রানাও চলে গেল। থাক শামীম ভাইয়া, আমিই বলছি। আসলে জানু যখন আমাদের বাসায় প্রথম আসে তখন ওরা জানুকে ডিস্টার্ব করে। ওই দিন জানু নিজের বুদ্ধি দ্বারা ওদের শায়েস্তা করেছিল। কি করেছিল? একটা অপরিচিত ছেলেকে নিজের বর বলে ওদের তাড়িয়েছিল। তার মানে ওই রাতের মেয়েটা জান্নাত ছিল? খুব হাসি পাচ্ছিল। কোথা থেকে যে এসব আজব বুদ্ধি মাথায় আসে ওর, আল্লাহ জানেন। তো কি করতাম? নিজেকে সেভ করাটা কি দোষ নাকি? ওই দিন আমি একা ছিলাম আর ওরা অনেকজন, 2-3 জন হলে ওদের পিঠির তক্তা বানিয়ে দিতাম। ওরে বাবা, তুমি কাউকে মারতেও পারো? আরে ভাই, আপনি জানেন না যে ও আসলে কেমন মেয়ে? আমাদের এখানে আসার আগেও একটা ছেলেকে মেরে হাসপাতালে রেখে আসছে। কেন? উনি আমাকে বিয়ে করতে চেয়েছিল, আমি না করার পরেও আমাকে ফোর্স করে, তাই। ভাই কাজ শেষ। ওর হাত ধরে বললাম চলো আমার সাথে। চুপচাপ ওনার সাথে হাঁটতে থাকলাম। কিছুক্ষণ পর একটা রুমে গেলাম। রুমে যাওয়ার পর দেখলাম ওই ছেলেগুলোকে। একটা হকি স্টিক ওর হাতে দিয়ে বললাম তোমার যা ইচ্ছে তাই করো। সত্যি? হুম। আচ্ছা তাহলে আমি একটা ফোন দিচ্ছি। হয়ে গেছে, ওরা আস্তে আস্তে এদের একটু সাইজ করি। ফোন দিয়ে কি বললো বুঝলাম না। পেছন থেকে অনেকজন বলল, আমরা এসে গেছি জানু সব কিছু নিয়ে। পিছনে তাকিয়ে দেখলাম ওর সব ফ্রেন্ডসরা হাতে কিসব বক্স নিয়ে আসছে। ওকে গার্লস, লেটস ডু ইট। ওদের কাণ্ড দেখে আর হাসি থামিয়ে রাখতে পারলাম না। কি করেছে ছেলেগুলোর অবস্থা? সবাইকে উদ্ভট মেকআপ করেছে, চুলগুলোকে এক সাইডে কেটেছে আর অন্য সাইডে ছোপ ছোপ করে কেটেছে। শুধু তাই নয়, এখন আবার পিকও তুলেছে। আসলেই ওর মাথায় সব বুদ্ধি যে কি করে আসে তা জানি না। শোন, যদি নেক্সট টাইম কোনো মেয়েকে জ্বালিয়েছিস তাহলে আরো খারাপ অবস্থা করব, বুঝলি? আপু সরি, আর কোনদিন করবো না। ঠিক আছে, যা, তোদের ক্ষমা করলাম। জিসান ভাইয়ার দিকে তাকালাম, দেখলাম ভাইয়া হাসছেন। বাহ, হাসলে তো নাকি পুরো জোশ লাগছে।
ওনার সামনে গিয়ে ওনাকে থ্যাঙ্কস জানালাম। খুব কষ্টে হাসি থামিয়ে বললাম, ইটস ওকে। আর কোনো প্রবলেম হলে আমায় বলবা। ওকে, আচ্ছা এখন তাহলে আসি। ঠিক আছে। কিছু দূর গিয়ে আবার জিসানের কাছে ফিরে আসলাম। কিছু বলবা? আসলে হাসলে আপনাকে অনেক ভালো লাগে। বুঝলাম। আর কিছু বলবা? আসলে আপনার হাসির উপর ক্রাশ খাইছি বলেই এক দৌড় দিলাম। কি বলে গেল মেয়েটা, আসলেই পাগলি। এইভাবে চলে গেল 1 সপ্তাহ। রাতে ঘুমোতে গেলাম, দেখলাম একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসছে। মেসেজটা হলো, কালকে চুল ছেড়ে আসবা, হিজাব পরা লাগবে না। আরে কে আবার এইসব ফালতু মেসেজ দেয়? ধুর, ঘুমাই, সকালে আবার জলদি উঠতে হবে। জানো আমাকে কেমন লাগছে? পুরাই সেই লাগছে। আমায় কেমন লাগছে? পুরাই হট, বাট চুলগুলা ছাড়লে আরো ভালো লাগবে। না রে, আমার খুব গরম লাগে। তোকে বললেও তুই শুনবি না, তাই আর বলেও লাভ নেই, চল যাওয়া যাক। চল। ভার্সিটিতে গেলাম, দেখলাম সবাই খুব সুন্দর করে সেজেছে। আরে জানু, এতক্ষণে শ্বাস শেষ হলো তোর? সুইটু না হলে ছেলেরা ক্রাশ খাবে কি করে বলে সবাই একসাথে হাসা শুরু করলাম। আরে তোমরা আসছো, এই নাও ফুল, এগুলো দিয়ে আমাদের নেতাকে স্বাগতম জানাও, আমি আসি। ওকে ম্যাম বলে গেটের দিকে গেলাম, দেখলাম জিসান ভাইয়া আসছে আর তার সাথে একটা বয়স্ক লোক। সুইটিকে জিজ্ঞেস করলাম, কে এটা? জিসান ভাইয়ের বাবা। ও, আজকে জিসান ভাই সাদা কালারের পাঞ্জাবি ধুতি পরেছে, চাপদারিতে জাস্ট ওয়াও লাগছে। সুইটির ডাকে হুঁশ ফিরল, দেখলাম জিসান ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে। ওয়াও, শাড়িটাতে ওকে দারুণ লাগছে, কিন্তু চুলগুলো ছাড়লো না কেন? রাগ উঠে গেল। এই মেয়েটাকে নিয়ে আমি কি যে করি, আল্লাহ একটা কথাও বোঝে না। দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি। আমাদের গেস্টদের ফুল দিলাম, সাথে জিসান ভাইও আছে, কারণ উনি তো নেতার ছেলে। ওর কাছে গিয়ে একটা বুফে দিলাম, কিন্তু অনেকে রাগি রাগি লাগছে। কি জানি কি হলো ওনার আবার। যেই বুফে হাতে দিলাম, উনি আমার হাত ধরে ফেললো। ভয়ে কলিজা নাই, কারণ এখানে মানুষের অভাব নেই। আর এত শক্ত করে ধরছে যে ছাড়তে পারছি না। কিছুক্ষণ পর ছেড়ে দিল, হাফ ছেড়ে বাঁচলাম। সবাই যার যার জায়গায় বসলেন। এবার আমাদের নাচের পালা, তাই আমরা রেডি হলাম। আমরা 2টা গানে পারফর্ম করব। একটা হচ্ছে ছাতার ধরো হে বেহুলা, আরেকটা হচ্ছে দুর্দি প্রবাসিনী। আমরা খুব ভালোভাবেই নাচ করলাম। আরে বাস, এ তো ভালো নাচও করতে পারে। ওকে যত দেখছি তত বেশি ইমপ্রেসড হচ্ছি। শুধু রাগ হচ্ছে, এতগুলো ছেলের সামনে নাচার কি দরকার ছিল? ছেলেগুলো কেমনভাবে শীষ বাজাচ্ছে, মন চাই সবগুলোর মুখ ভেঙে দেই। হায় আল্লাহ, এত গরম লাগছে, তার উপর কাপড় পরছে। ধুর, ভালো লাগে না। সুমি সুইটি ওপরে 3 তলায় আছে, আমিও যাই। 2 তলায় ওঠার পর কে যেন আমার মুখ চেপে একটা রুমে নিয়ে গেল। আমি হাত পা নাড়াচ্ছি, বাট পারছি না, কিন্তু বুঝতে পারছি যে আমাকে এখানে নিয়ে আসছে ওর অনেক শক্তি। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিল। আমি পেছন ফিরে দেখি জিসান ভাই, উনি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। ভাইয়া আপনি? হ্যাঁ আমি। অন্য কাউকে ভাবছিলা? না আসলে। তুমি কি মনে করো আমাকে ছাড়া অন্য কেউ তোমাকে ছোবার সাহস পাবে? আর ও কি বেঁচে থাকবে? উনি ছাড়া অন্য কেউ আমাকে ছুতে পারবে না মানে কি? আপনি সরেন, আমি বের হব। এই বলে দরজার কাছে যেতে নিলাম। উনি আমার হাত টান দিয়ে একদম ওনার বুকের সাথে মিশিয়ে নিলেন। আমি ওনার হার্টবিটগুলো ফিল করতে পারছি। উনি আমার মাথার পেছনে হাত দিয়ে আমার খোপাটা খুলে দিলেন। আর কি করছেন আপনি? আমার গরম লাগছে। উনি কিছু না বলে আমাকে কোলে নিয়ে একটা টেবিলে বসালেন। উনি দাঁড়িয়েছিলেন, ওনার আর আমার মাঝে জাস্ট একটু ফাঁকা। ভয়ে আমার হাত পা অবশ হয়ে গেছে, কলিজা শুকিয়ে আসছে। এই তোমাকে কাল বলছিলাম না চুল ছেড়ে আসতে, তাহলে চুল ছাড়লা না কেন? তার মানে আপনি মেসেজ করেছিলেন? আমি ভাবলাম কে না কে। তুমি তো পিচ্ছি, তাই এসব ভাবো। এই নাও খাও এগুলো, সকাল থেকে তো মনে হয় না কিছু খাইছো। উনি আমার জন্য চিপস আর মোজো নিয়ে আসছে। আরে আপনি কি করে জানলেন যে এগুলো আমার ফেভারিট? এতটা জানা লাগবে না, চুপচাপ খাও। আমি নিচে গিয়ে দাঁড়িয়ে চিপস আর মোজো নিলাম আর খেতে শুরু করলাম। আমি চুপচাপ খাচ্ছিলাম আর উনি আমাকে পেছন থেকে জড়িয়ে আছেন আর আমার চুল নিয়ে খেলা করছে। কিছু বলতেও পারছি না, কারণ কিছু বললেই ধমক দেয়। কি হলো, কিছু বলছো না যে? থাক, কিছু বলা লাগবে না, আমি বলি তুমি শোনো। আজকে তোমায় পুরো প্রজাপতির মতন লাগছে। প্রজাপতি যেমন এখানে ওখানে উড়ে, তুমিও ঠিক তেমন, বুঝলা? বুঝলাম। এখন আমায় যেতে দিন, সবাই আমায় খুঁজছে। না, তুমি আমার কাছে থাকবা আর আমি তোমাকে এভাবে ধরে রাখবো, বুঝলা? হঠাৎ টুট 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 করে ফোন বাজতে লাগলো। আপনার ফোন বাজছে? বাজুক। আরে তুলুন, জরুরি ফোন হতে পারে। বাধ্য হয়ে ফোনটা ধরতে হলো। দেখলাম রানা ফোন দিয়েছে। হ্যালো,
হ্যাঁ বল। ভাই কই আপনি? বাবাজান আপনাকে খুঁজতেছে। ঠিক আছে, আমি আসছি বলেই ওকে ছেড়ে দিলাম। হাঁপ ছেড়ে বাঁচলাম। চলো যাওয়া যাক। আর শোনো, ভুলেও চুল বাঁধবা না। ঠিক আছে। কি রে, এতক্ষণ কই ছিল জানিস? আমার কত চিন্তা হচ্ছিল। আর তোর চুল ছাড়লি কেন? কি বলি? আরে তুই তো বলছিস তাই। সত্যি? আরে চল সেলফি তুলি, চল, না হলে সাজাটাই নষ্ট হয়ে যাবে। চল। স্টেজে দাঁড়িয়ে দেখছি মেয়েটা যে এত সেলফি তুলতে পারে আল্লাহ। সবার সাথে ছবি তুলছে, কিন্তু আমার সাথে একটাও তুললো না। রাগ উঠে গেল। সবার সাথে ছবি তুলছি, বাট জিসান ভাইয়ের সাথে তুলতে পারিনি। যদি উনি রাগ করেন। রানা, ক্যামেরাটা নিয়ে আয়। ঠিক আছে ভাই। ছবি তুলতে নিচ্ছিলাম, দেখি উনি আমার পাশে দাঁড়িয়ে আছেন। রানা ভাইও ছবি তুলছে। মনে মনে খুশি হলাম। এভাবে দিন চলছে। এখন জিসান ভাইয়ের সাথে আমরা অনেক জায়গায় ঘুরতে যাই, ফোনে অনেক কথা বলি। আর সুমি আর রানা দুজনেই দুজনকে পছন্দ করে। সব কিছু খুব ভালোই চলছে। দেখতে দেখতে আমাদের ফাইনাল এক্সাম চলে আসছে। আমরা খুব ভালো পরীক্ষা দিলাম, ভালো রেজাল্টও করলাম। এখন আমরা সবাই খুবই ব্যস্ত, কারণ জিসান ভাইয়া ভোটে দাঁড়িয়েছেন। আর ওনার অপোজিটে আছে ফারহান ভাই। উনি জিসান ভাইয়াকে একদম পছন্দ করেন না, তাই জিসান ভাইয়ার সাথে ওনার দ্বন্দ্ব চলে। দেখতে দেখতে ভোটের দিন চলে আসলো। ভোটের সব কিছু শেষ, এখন শুধু রেজাল্টের পালা। আমি আল্লাহর কাছে দোয়া করছি যাতে উনি জিতেন, কারণ উনি হেরে গেলে ওনার বাবা কষ্ট পাবেন। আর ওনার বাবার কষ্ট মানে ওনার কষ্ট। আর জিসান ভাই কষ্ট পেলে আমার মন খারাপ লাগবে। অবশেষে ভোটের রেজাল্ট দিল এবং জিসান ভাইয়া জিতে গেছে। সবাই মিলে অনেক চিৎকার করছে, কেউ বাজি ফাটাচ্ছে। আমি তো খুশিতে কান্না করে দিয়েছি। কিন্তু জিসান ভাই কই? হঠাৎ দেখলাম ফোনে জিসান ভাইয়ার SMS, উপর রুমে আসো। আমিও গেলাম ওইখানে। যাওয়ার পর দেখলাম উনি দাঁড়িয়ে আছেন আর আমাকে দেখা মাত্রই জড়িয়ে ধরলেন। অবশ্য আমি কিছু বলিনি, উনি আবেগে বশীভূত হয়ে আছেন তাই। জান, তুমি জানো আজকে আমি অনেক হ্যাপি। আজকে বাবার স্বপ্ন সম্পূর্ণ হয়েছে। উনি আমায় জান বললেন কেন? আর উনি আমার এত কাছেই বা আসছেন কেন? তারপর উনি যা করলেন তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। উনি আমার ঠোঁটে কিস করলেন। ঠিক কতক্ষণ ছিল আমি তা জানি না। আর আমি তো পাথরের মতন দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর উনি আমায় ছেড়ে দেন। লজ্জায় আমি মাথা উঁচু করতে পারছিলাম না। আল্লাহ, আমি কি দেখছি? জান্নাত লজ্জা পাচ্ছে। ওর চেহারাটা পুরো টমেটোর মতন লাল হয়ে গেছে, আর আমার দিকে তো তাকাচ্ছেই না। আমি ওর কানে কানে গিয়ে বললাম, একটু দাঁড়াও, আমি আসছি। মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। একটু পর উনি কতগুলো ব্যাগ দিলেন। এগুলো নাও, কালকে পরে আসবা। কালকে কলেজে পার্টি হবে, আর অবশ্যই চুল ছেড়ে আসবা। এইবারও মাথা নাড়লাম। খুব বেশি লজ্জা পাচ্ছে আমার জান পাখিটা। আচ্ছা, এখন যাও। যখনই যেতে নিলাম উনি হাত ধরে টান দিয়ে দেয়ালের সাথে নিয়ে আটকালেন। ওনার নিঃশ্বাস আমার ঘাড়ের উপর পড়ছে আর আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। তারপর উনি আমার গালে ও কপালে কিস করে বললেন, এইবার যাও। আমি এক দৌড়ে চলে আসলাম। আরে ভাই, জান্নাত এখানে কি করছিল? না কিছু না। শোনো, কালকের পার্টি সব কিছু যাতে একদম ঠিক হয়, কোনো কিছু যাতে কমতি না হয়। কালকে আমি জান্নাতকে আমার মনের কথা বলে দিব। আরে বাহ, কি বলছেন ভাই, সত্যি? এখন যা, সব কাজ ঠিক মতন করবি। বাসায় যাওয়ার পর জান্নাত শুধু জিশানের আজকের কথা ভাবছে। উনি আমাকে কিস করলেন কেন? আর আমি বা ওনাকে কিছু বললাম না কেন? আজ অবধি কোনো ছেলে আমার হাত ধরতে সাহস পায়নি। আর এটা তো পুরো, আচ্ছা তখন উনি কী দিলেন ওইটা তো দেখা হলো না। এগুলো খুলে দেখি। একটা প্যাকেট খুলছি, দেখলাম একটা কালো কালারের জামদানি শাড়ির সাথে ম্যাচিং জুতো, কানের দুল, চুড়ি আর একটা লকেট যা হার্ট শেপের মধ্যে যে লেখা। হঠাৎই সুমি আসলো। ও কে দিল এগুলা? কেউ না, কিছুটা তুতলিয়ে বললাম। মিথ্যা বলিস না। জিসান ভাইয়া। কি তোদের মধ্যে কিছু চলছে নাকি? কি আবার চলবে? কিছুই না। তাহলে এগুলা কি? আচ্ছা, একটা ছেলে যদি একটা মেয়েকে কিস করে তার মানে কি? তার মানে ছেলেটা মেয়েটাকে লাভ করে। কথা শুনে বিষম খেলাম। সত্যি? কেন, কি হয়েছে? না মানে জিসান ভাইয়া আমায় কিস করেছে। কি? তুই আবার বল। আমি সত্যি বলছি রে। তার মানে তোরা দুজন দুজনকে লাভ করিস আর আমার জানাসনি? আমিও আজকে জানলাম রে। তার মানে জিসান ভাইয়া এখন আমার জিজু। ইয়াহু! বেশি কথা বলিস না, এখন ঘুমা। ওলে বাবা, আবার লজ্জা পাচ্ছে। সারা রাত একটু ঘুম আসলো না। চোখ বন্ধ করলেই শুধু জিসান ভাইয়ের কথা মনে পড়ে। বিকেলের দিক।
আজ মন খুলে সাজলাম। ঠোঁটে লাল লিপস্টিক, চোখে মোটা করে কাজল, চুল ছাড়া, হালকা মেকআপ। নিজের ওপর নিজে ক্রাশ খাইলাম। ওয়াও, ব্ল্যাক কুইন লাগছে তোকে। হইছে, এবার চল। হলের মধ্যে গেলাম। পুরো হলটা অনেক সুন্দর করে সাজানো, সবাই অনেক সুন্দর করে সেজে আসছে, কিন্তু জিসান কই? ওনার জন্য এত কষ্ট করে সাজলাম। কি গো, কাকে খুঁজছো? আরে কাউকে না। তখন দেখলাম জিসান আসছে, দেখলাম উনি আসছে। আজকে উনি কালো কালারের পাঞ্জাবি ধুতি পরছে, পুরাই সেই লাগছে। আমি কিছু বলতে যাব, উনি আমাকে ইগনোর করে চলে গেলেন। অ্যাটেনশন এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে একজনের পরিচয় করাবো, যে আমার ভালোবাসা, এবং আমরা খুব জলদি বিয়ে করতে চলেছি। ওনার কথা শুনে লজ্জা লাগছিল। ওর নাম হচ্ছে সাফা। নামটা শুনে মাথাটা ঘুরে গেল। কি বলছেন কি উনি? দেখলাম গেট দিয়ে একটা মেয়ে আসছে, একটা সাদা কালারের শাড়ি পরে। মেয়েটা দেখতে মোটামুটি সুন্দর। জিসান ভাইয়া ওর হাতটা ধরে স্টেজে নিয়ে গেল। এই হচ্ছে সাফা তালুকদার, মিরাজ তালুকদারের একমাত্র মেয়ে, আর আমার বাগদত্তা। আর আমরা আগামী মাসেই বিয়ে করছি। বিয়ের কথা শুনে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলি। তখনই সুমি আমায় ধরে ফেলে। জান, তুই ঠিক আছিস? আর জিসান ভাই এগুলো কি বলছে? মুখ দিয়ে কথা বের হচ্ছে না। জিসান ভাই কেন এমন করলো আমার সাথে? কেন আমার স্বপ্নগুলোকে ভেঙে দিল? কেন আমায় ধোঁকা দিল? ওনাকে আমার সব প্রশ্নের উত্তর দিতেই হবে। দেখলাম উনি সবার সাথে হেসে হেসে কথা বলছে। ওনার হাসি আমার শরীরে নুনের ছিটার মতো লাগছে। আমাকে কষ্ট দিয়ে উনি হাসছেন। দেখলাম উনি হলের ভেতর দিকে যাচ্ছেন। আমিও ওনার দিকে গেলাম। ওনার হাত ধরে একটা খালি জায়গায় গেলাম। কি হয়েছে? আমার হাত ধরে এখানে আনলে কেন? আপনি এসব কি করছেন? আর কেনই বা করছেন? কই, আমি আবার কি করলাম? আপনি আমাকে ভালোবেসে অন্য কাউকে কেন বিয়ে করছেন? কি? তোমাকে আমি ভালোবাসি? হাসালে। তা আমি কি তোমায় বলছি যে আমি তোমায় ভালোবাসি? যদি আপনি আমায় ভালো না বাসেন, তাহলে কালকে আমায় কিস কেন করলেন? আমার শাড়ি বা কেন গিফট করলেন? বলুন বলুন বলছি। ওর হাত কলার থেকে নামিয়ে বললাম, কিস করায় কি যায় আসে? তুমিও তো আমায় কিস করছিলা, মনে আছে? তাই আমিও করলাম। তুমি কি ভাবছিলা ওই দিন তুমি আমায় সবার সামনে অপমান করবা আর আমি তোমায় ছেড়ে দিব? বলেই ওর হাত শক্ত করে ধরলাম। আমার লাগছে। আর ওই দিনের কথা তো আপনি জানেনই। আপনি কি সত্যি আমায় ভালোবাসেন না? ভালোবাসা? ভালোই মজা করতে পারো তুমি। আমি শুধু তোমায় অপমান করার জন্য এত কিছু করছি। ওর হাত আরো শক্ত করে ধরলাম। এতক্ষণ শুধু ওনার কথাগুলো শুনলাম। এখন আর হাতে ব্যথা করছে না, শুধু বুকের মধ্যে ব্যথা হচ্ছে। উনি কথাগুলো শেষ করে আমায় এখান থেকে চলে যেতে বললেন। আমি শুধু ওনার দিকে তাকিয়ে আছি। আমি আর কিছু বললাম না। ওইখান থেকে দৌড়ে চলে আসলাম। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। আমার বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু আমি নিরুপায়। একটু পর রানা আসলো। ভাই, আপনি এগুলো কি করলেন আর কেন করলেন? আর আপনার হাত থেকে রক্ত বেরোচ্ছে কেন? কি হয়েছে আপনার? রানার কথায় হাতের দিকে তাকিয়ে দেখলাম রক্ত লেগে আছে, কিন্তু আমার তো হাতে কিছু হয়নি। তখন নিয়ে তাকাই দেখলাম রক্তের ফোঁটা পড়ে আছে আর ভাঙা কিছু চুড়ি। তার মানে আমার জোরে হাত ধরায় ওর হাত কেটে গেছে। ছি, কি করে করতে পারলাম আমি এটা? কোনো কিছু না ভেবেই চলে গেলাম সব জায়গায়। দেখলাম বাট জান্নাত নেই, তার মানে হয়তো ও বাহিরে গেছে। আমিও যেতে নিলে বাবা আমাকে ওখানে থাকতে বলে দিছে। ইচ্ছা না থাকা সত্ত্বেও বাবার সাথে গেলাম। আনমনের রাস্তা দিয়ে হাঁটছি আর জিসানের কথাগুলো ভাবছি। কেন আমাকে ও কষ্ট দিল? হঠাৎই কেউ জোরে ধাক্কা দিল আর আমি মাটিতে পড়ে গেলাম। এই, তোর মাথা খারাপ হয়েছে? একটু হইলেই গাড়ির নিচে পড়তি। এইবার আর নিজেকে থামিয়ে রাখতে পারলাম না। খুব জোরে জোরে কান্না করতে লাগলাম। আমার সাথে কেন সবাই এমন করে? কেউ কেন আমায় ভালোবাসে না? সবাই আমায় কেন একা করে দেয়? কেউ কেন আমায় ভালোবাসে না? একটু বল না। তুই প্লিজ ঠান্ডা হ, তোকে সবাই ভালোবাসে, তুই প্লিজ থাম। জান্নাত, এই জান্নাত, কথা বল, কি হলো? চোখ খুলতে পারছিলাম না, হাতে প্রচণ্ড ব্যথা। খুব কষ্টে চোখ খুলে দেখলাম ফুপি বসে কান্না করছে। চোখ মুখ ফুলে গেছে, মনে হয় সারা রাত জেগেছেন। আস্তে করে ডাকলাম, ফুপি। দৌড়ে জান্নাতের কাছে আসলাম। মা, তুই ঠিক আছিস? আর তোর এমন অবস্থা হলো কি করে? সুমি তো আমায় কিছু বলে নাই। আমার কিছু হয়নি ফুপি, আমি ঠিক আছি। তোর জ্ঞান ফিরেছে জান, আমি এখনই ডাক্তার আনছি। ডাক্তার, ওর কিছু হয়নি তো? চিন্তার কিছু নেই, মনে হয় খুব বেশি চিন্তা করেছিল কোনো কিছু নিয়ে, তাই জ্ঞান হারায়।
আর ওনার হাতও ড্রেসিং করে দিয়েছি। আপনারা ওনাকে একটু পর বাসায় নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। ভাই প্লিজ, আপনি আর দয়া করে ড্রিঙ্কস করবেন না। আপনি এগুলো কোনো দিন খান নাই। এখন প্লিজ ভাই বাদ দেন। না রানা, তুই আজকে আমায় কিছু বলিস না। আমি এইগুলো খেয়ে নিজের কষ্টগুলোকে কম করতে চাই। কালকে আমি আমার জানকে অনেক কষ্ট দিয়েছি, ওর রক্ত ঝরিয়েছি এই হাত দিয়ে। আমি ওর রক্ত ঝরিয়েছি এই হাত দিয়ে। এটা বলেই নিজের হাতের বোতলটা ভেঙে দিল জিশান। জিশানের হাত থেকে রক্ত পড়ছে। ভাই প্লিজ আপনি থামেন, আপনার হাত কেটে গেছে, অনেক রক্ত পড়ছে, চলেন ডাক্তারের কাছে যেতে হবে। না, আমার কাউকে লাগবে না, আমার শুধু জান্নাতকে চাই। প্লিজ তুই আমাকে আমার জান্নাতকে এনে দে, প্লিজ প্লিজ। কথাগুলো বলছে আর জিশান কান্না করে চলেছে। আচ্ছা, তুই ওর কোনো খবর পেয়েছিস? না ভাই, আর সময়ের সাথেও কোনো কথা হয়নি। ভাই আপনি এমন কেন করলেন? আপনি নিজেই তো বললেন ওকে ভালোবাসেন, আর আমাকে এত কিছু করতে বললেন, তাহলে এমন কেন করলেন আপনি? এতে করে আপনিও কষ্ট পাচ্ছেন আর জান্নাতও। বাবার জন্য। বাবার জন্য? কিন্তু কেন? কালকে যখন আমি তোর সাথে কথা বলে বাসায় গেলাম তখন বাবা আমাকে জড়িয়ে ধরলেন, কারণ বাবা খুব খুশি ছিল। আর আমিও ভাবলাম জান্নাতের কথা বাবাকে বলে দিব, কিন্তু তার আগেই বাবা বললেন উনি আমার বিয়ে ঠিক করেছেন তালুকদারের মেয়ের সাথে। এই কথা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল। আমি বাবাকে কিছুই বলতে পারলাম না, কারণ উনি একবার যা বলে তা করেই ছাড়ে। এই জন্যই আমি জান্নাতকে এত কষ্ট দিলাম, যাতে ও আমাকে ভুলে যায়। কিন্তু আমি কি করে ভুলবো ওকে? ও আমার প্রত্যেকটা নিঃশ্বাসে বিরাজ করছে। রানা, তুই ওকে এনে দে আমার কাছে। এইটুকু বলেই জিশান জ্ঞান হারালো। 15 দিন পর। জান্নাত আয় চল আজকে বাইরে ঘুরে আসি। না রে, আমার ভালো লাগছে না। দেখ আজ তুই 15 দিন যাবৎ ঘরের বাইরে বের হোসনি, আর ঠিকমতো খাওয়া দাওয়া ও ঠিকমতো করছিস না। দেখ যা হয়েছে সব ভুলে যা, এটাই ভালো। সব কিছু চাইলেও ভোলা যায় না। হয়েছে, এখন বাদ দে, আর চল বাইরে যাই। সুইটি বেচারি কতক্ষণ ধরে অপেক্ষা করছে। তোরা যা। চুপ, কোনো কথা নাই, চল রেডি হয়ে বের হ। আজকে সারাদিন ঘুরবো, রাতের খাবার খেয়ে আসবো, চল। আচ্ছা চল। এখন কেমন লাগছে জানো? তোদের সাথে থাকলে মন কি আবার খারাপ থাকে নাকি? কিন্তু অনেক দেরি হয়ে গেল, 10টা বেজে গেছে। তার উপরে এই রাস্তায় গাড়িও চলে না। ঠিক বলেছিস। আর ওই ছেলেগুলো কি করছে রে? কই? আরে ওই দেখ, হাতের মধ্যে স্টিক আছে আর কাকে জানি মারছে। ঠিক বলেছিস, চল গিয়ে মানুষটাকে বাঁচাতে হবে। কি বলছিস? ওরা কতজন, তার উপর হাতে লাঠি আছে, আর কে জানে কি কি আছে। তুই চিন্তা করিস না, আমি যা বলি তাই কর, বুঝেছিস? দৌড় দিয়ে ওই গুন্ডাদের সামনে গেলাম। ভাইয়ারা প্লিজ আমাকে সাহায্য করেন, বাঁচান। ছেলেগুলো ওই লোকটাকে মারা বন্ধ করে আমার দিকে তাকালো। তখন একটা ছেলে বলল, এই মেয়ে, এখান থেকে চলে যা, না হলে কিন্তু প্রাণে বাঁচবি না। বাঁচার জন্যই তো আপনাদের সাহায্য লাগবে। আসলে আমি একটা মেয়ের কাছে থেকে টাকা নিয়ে পালিয়েছি, আর ওই মেয়েটার স্বামী পুলিশ নিয়ে আমার পেছনে আসছে। আপনারা মনে হয় অনেক বড় গুন্ডা, প্লিজ আমাকে সাহায্য করেন ভাই। কি পুলিশ? আরে ওই যে মেয়েটা পুলিশ, পুলিশ জলদি এখানে আসেন, ওই যে মেয়েটা দাঁড়িয়ে আছে। এই কথা শোনার পর ছেলেগুলো পালিয়ে গেল। এখন দেখতে হবে কে এই লোকটা। লোকটাকে নিজের দিকে ঘুরিয়ে দেখলাম, এটা তো জিসান। এই জিসান, কি হয়েছে তোমার? প্লিজ চোখ খোলো, তাকাও আমার দিকে, প্লিজ জান, তাকাও জিসান। এই জান্নাত কান্না করছে আর চিৎকার করে ডাকছে, জিসান ভাইয়া এখন কি করছো? আর ওনার মাথা থেকে তো রক্ত বের হচ্ছে, আগে ওনার রক্ত বন্ধ করতে হবে। তুই গাড়ি নিয়ে আয়। জিসানের মাথায় ওড়না বেঁধে দিলাম। জিসান, এই জিসান, তাকাও আমার দিকে, দেখো আমি এসে গেছি। এবার কেউ তোমায় কিছু করতে পারবে না। তো তুমি এসেছো জান, আমায় ছেড়ে যেও না। তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো এখানে। জিসানকে আরো শক্ত করে ধরে কথাগুলো বললাম। এই জিসান, তাকাও আমার দিকে। জান্নাত এই যে গাড়ি নিয়ে চলে এসেছি, তাড়াতাড়ি কর। ওকে ওঠাতে সাহায্য কর। আচ্ছা চল, দুজনে মিলে একটা ট্যাক্সি করে জিসানকে হাসপাতালে নিয়ে গেলাম। সারাটা রাস্তা জান্নাত জিশানকে আঁকড়ে ধরে রেখেছে আর অনবরত চোখের জল ঝরিয়েছে। হাসপাতালে গিয়ে, ডক্টর, ডক্টর প্লিজ ওনাকে দেখুন, ডক্টর, ডক্টর। জান্নাতের চিৎকার শুনে নার্স, ওয়ার্ড বয়রা সব চলে এসেছে। একটু পর একজন ডক্টর এসে জিশানের প্লাস চেক করলো। ওনার পালস রেট ফল করেছে, জলদি ওনাকে ওটিতে নেওয়ার ব্যবস্থা করা হোক। জান্নাত জিশানের হাত শক্ত করে ধরে রেখেছে, ভাবছে হাত ছেড়ে দিলে যদিও জিশানকে ওর মায়ের মতন হারিয়ে ফেলে, কিন্তু ওটিতে অন্য কারোর অ্যালাউ নেই বলে জান্নাতকে তার হাত ছাড়িয়ে নিতে হয়।
জান্নাত নিচে ফ্লোরে বসে কান্না করছে। প্লিজ তুই এভাবে ভেঙে পড়িস না, দেখিস ভাইয়া ঠিক হয়ে যাবে। ওর কিছু হলে আমি বাঁচবো না। আমি যে ওকে নিজের থেকেও বেশি ভালোবাসি। কিছু হবে না ভাইয়ার। আচ্ছা তুই এখানে বস, আমি ফোন করে বাবা মাকে বলে দেই যে আমরা হাসপাতালে, আর আজকে আসতে পারবো না। না, তুই বাসায় চলে যা আর রানা ভাইয়াকে আসতে বল। তোকে এখানে একা রেখে আমি এক পাও নড়বো না, আর এইটা নিয়ে কোনো বাড়াবাড়ি করবি না। আমি রানাকে ফোন করে দিচ্ছি। কিছুক্ষণ পর ডক্টর ওটি থেকে বের হয়ে আসলেন। ডক্টর, জিসান ঠিক আছে তো? ওর কিছু হবে না তো? দেখুন, একে তো ওনার মাথায় চোট লেগে রক্ত বের হয়েছে, তারপর উনি অতিমাত্রায় ড্রিঙ্কস করেছিলেন। শুধু আজই নয়, মনে হয় বেশ কিছুদিন যাবৎ উনি খাবারের থেকে ড্রিঙ্কস বেশি করেছেন, যার কারণে ওনার পালস রেট বারবার ফল করেছে। ওনাকে ইমিডিয়েটলি 3 ব্যাগ রক্ত দিতে হবে, কিন্তু আমাদের ব্লাড ব্যাংকে শুধুমাত্র 1 ব্যাগ রক্ত আছে। যত তাড়াতাড়ি সম্ভব রক্ত ব্যবস্থা করেন। উনি ড্রিঙ্ক করেছেন মানে কি? উনি তো কখনো এসব খায় না, তাহলে কেন? না, এখন এগুলো ভাবার সময় না, আগে রক্তের ব্যবস্থা করা লাগবে। ডক্টর, ওনার রক্তের গ্রুপ কি? ও পজিটিভ। আমার রক্তের গ্রুপও তো ও পজিটিভ। আপনি আমার রক্ত নিন, বাকি 1 ব্যাগের ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে, চলুন। যাওয়ার সময় দেখলো সুমি ও রানাকে। রানা ভাইয়া, ওনার 3 ব্যাগ রক্ত লাগবে। 1 ব্যাগ এখানে আছে, 1 ব্যাগ আমি দিব, আরও 1 ব্যাগ লাগবে, ব্যবস্থা করেন। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। জান্নাতের রক্ত দেওয়া শেষ। ওইদিকে রানাও রক্ত নিয়ে এসেছে। এখন শুধু অপারেশন করার পালা। জান্নাত অজু করে নামাজ পড়ছে আর আল্লাহর কাছে কান্না করে দোয়া করছে যাতে জিশান সুস্থ হয়ে যায়। অবশেষে 3 ঘন্টা পর অপারেশন ঠিকঠাকভাবে হলো। ডক্টর, ডক্টর, জ্ঞান কখন ফিরবে? কালকের আগে কিছু বলতে পারছি না, এখন ওনাকে কেবিনে রাখা হয়েছে। ডক্টর, আমি কি ওর সাথে একটু দেখা করতে পারি? ঠিক আছে। ঠিক আছে, ওর কেবিনে গেলাম। ওকে দেখতে খুব মায়াবী লাগছে, মনে হচ্ছে একটা বাচ্চা ছেলে ঘুমোচ্ছে। ওর এই চেহারা আবার ওর প্রেমে পড়তে বাধ্য করছে। আস্তে করে ওর হাতটা ধরলাম। আজ কতদিন পর এভাবে ওকে দেখছি। ওর হাতের ছোঁয়া পেলাম। ওর হাতটাকে আরো শক্ত করে ধরে ওর হাতে ও গালে ভালোবাসার পরশ দিলাম। খুব ইচ্ছে করছে ওর হাতে হাত রেখে সারা জীবন কাটিয়ে দিতে, কিন্তু ও তো আমায় চায় না। তাই আমায় যত তাড়াতাড়ি সম্ভব এসব মায়া ছেড়ে চলে যেতে হবে। এসব ভাবতে ভাবতেই কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। আজানের আওয়াজে ঘুম ভেঙে গেল, তাই উঠে নামাজ আদায় করলাম। রানা ভাইয়া ও সুমি দেখলাম বাইরের চেয়ারের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। সারা রাত জেগেছিল হয়তো দুজনেই, তাই ওদের ডাকলাম না। আবার জিসানের কেবিনে গেলাম। ওর হাত ধরে বসে আছি আর ওকে দেখছি। হয়তো আজকেই শেষ দেখা হবে ওর সাথে, হয়তোবা আর কোনো দিন ওর সাথে, হয়তোবা আর কোনো দিন ওর হাত ধরতে পারবো না, হয়তোবা আর কোনো দিন বলতে পারবো না ভালোবাসি আপনাকে অনেক বেশি। হঠাৎ খেয়াল করলাম ওর হাতটা নড়ছে হালকা হালকা। জ্ঞান আসছে, তাই দেরি না করে কেবিন থেকে বের হয়ে ডক্টরকে আর রানা ভাইয়াকে পাঠিয়ে দিলাম। কি মিস্টার জিসান, এখন কেমন লাগছে আপনার? মাথাটা খুব ব্যথা করছে। আমাকে এখানে কে নিয়ে আসলো? কে আবার? আপনার ওয়াইফ। উনি যেভাবে আপনাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল ব্যথাটা আপনি না উনিই পেয়েছিলেন। তার উপর আবার রক্তও দিয়েছেন। যদিও ওনার শরীর দুর্বল ছিল, আমরা রক্ত নিতে চাইনি, তারপরে উনি রক্ত দিয়েছেন। মানতে হবে আপনি খুব লাকি, কারণ আপনার ওয়াইফ আপনাকে অনেক ভালোবাসে। আমার ওয়াইফ মানে? হ্যাঁ, সারা রাত ইনি তো আপনার পাশে ছিলেন। একটু আগে আপনার জ্ঞান ফিরেছে বলে আমাকে ডেকে নিয়ে আসলেন। আচ্ছা, আপনি তাহলে রেস্ট করুন, আমি আপনার সাথে পরে দেখা করছি। রানা কে ছিল আমার পাশে? জান্নাত। কি জানাতে এসেছিল? কোথায় ও? আমি ওকে দেখব। আরে ভাই, আপনি উঠবেন না, ডাক্তার মানা করছে। না রানা, আমি জান্নাতের কাছে যাব। কতদিন যাবত ওকে দেখি না। ভাই, আপনি আগে ঠিক করে শুয়ে থাকুন, আমি জান্নাতকে ডেকে নিয়ে আসছি। তার আর প্রয়োজন হবে না, জান্নাত বাসায় চলে গেছে। আমাকে বলেছে আপনাকে দেখে চলে যেতে। ও কেমন আছে সুমি? তা আপনারা না জানলেও হবে। আপনি ওকে ঠিক যতটা কষ্টে রাখতে চেয়েছেন, ও ঠিক ততটাই কষ্টে আছে। আমি এখন আসি। আমি এগিয়ে দিয়ে আসবো? তার দরকার নেই, আপনি ভাইয়ার কাছেই থাকুন। রানা, ওকে খুব কষ্টে আছে রে, নাকি ও আমায় পছন্দ করে না তাই আমার সামনে আসলো না? না ভাই, এমন কিছু না। জান্নাত আপনাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে, আবার রক্তও দিয়েছে। দেখবেন বিকেলে আবার আসবে। আমি গিয়ে আব্বাকে জানাই, উনি আপনার কথা জানে না। ঠিক আছে, যা। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় গা হেলাতেই কখন যে ঘুমিয়ে গেলাম
খেয়াল নেই। ঘুম ভেঙে গেল সুমির ডাকে। কিরে ওঠ, আর কত ঘুমাবি? দেখ বিকেল হয়ে গেছে তো। জিসান কেমন আছে? ওর কোনো কষ্ট হচ্ছে না তো? আরে থাম থাম, ভাইয়া ঠিক আছে, তুই এত হাইপার হোস না। তুই আবার একটু ফোন কর না, আমার ভালো লাগছে না। আচ্ছা দাঁড়া, আমি রানাকে ফোন দেই। হ্যালো ভাইয়া, কেমন আছে? আসলে জান্নাত বারবার ভাইয়ার কথা জিজ্ঞেস করছিল। আছে ভালোই, একটু আগে